দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ, সেই সঙ্গে আমি জান্নাতুল কুলিও আছি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুরুতেই জেডএসআরএম নির্বাচনের পথে। এখনো প্রার্থী না দেয়া 63 আসনের মধ্যে 40টিরও মতো যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে ভাগ করে দেওয়ার চিন্তা করছে বিএনপি। এমন তথ্য জানাচ্ছেন দলটির নীতি নির্ধারকরা। তারা বলছেন এসব আসনের প্রার্থী চূড়ান্ত হবে দিন 10 মধ্যেই। আর শরিক দলগুলো বলছে বিএনপির সঙ্গে আলোচনার ভিত্তিতেই তারা নিজেদের প্রার্থী ঠিক করতে চায়। আসন ভাগাভাগি নিয়ে কোনো সংকট দেখছে না দলগুলোর নেতারা। বিস্তারিত থাকছে সাইফুল ইসলামের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 300 আসনের মধ্যে 237টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি 63টি আসনে কারা লড়বেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। দলের মহাসচিব অবশ্য ইঙ্গিত দিয়ে রেখেছেন ফাঁকা থাকা আসনের বেশিরভাগই পেতে পারে যুগপৎ আন্দোলনের শরিকরা। এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। আমাদের যুগপৎ আন্দোলনের যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। শেখ হাসিনার পতন আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে 40টির মতো আসন ছাড় দিতে পারে বিএনপি। এর মধ্যে পটুয়াখালী 3 আসন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেয়া হতে পারে। আসন সমঝোতার কারণে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দেয়া হয়নি। একইভাবে মাহমুদুর রহমান মান্নার জন্য বগুড়া 2 আসনে প্রার্থী দেয়নি বিএনপি। ঢাকা 13 আসনে এনডিএম সভাপতি ববি হাজ্জাজকে আসন ছাড়তে পারে বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি হতে পারেন জোটের কাণ্ডারি। আর চট্টগ্রাম 14 আসন এলডিপির সভাপতি অলি আহমেদকে ছাড় দিতে পারে বিএনপি। প্রায় 40টা দেওয়া হবে আমাদের যারা মিত্র দল, শরিক দল, যুগপৎ যারা আন্দোলন করেছে বিএনপির সাথে মাফিয়া সরকারের বিরুদ্ধে। বিএনপির সম্ভাব্য নির্বাচনে জোটের শরিকরা বলছেন আলোচনার ভিত্তিতেই আসন সমঝোতা করতে চান তারা, আস্থা রাখতে চান বিএনপির উপর। 40টা 50টা কিন্তু আমি কিছু জানি না, আমাদের তো বলে নাই। তবে আমরা আমাদের জোট গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে 50 জনের নাম সাজেস্ট করছি। আমরা তো মনে করি যে 50 জন পাওয়ার মতো বা তারা ইলেকশন করবার যোগ্যতা রাখে, তারপরেও আমরা অ্যাকোমোডেশনে রাজি আছি। আমাদের পক্ষ থেকে আমরা 2টা তালিকা দিয়েছি, একটা হলো লং আর একটা হলো শর্ট। বিএনপি কখনো আপনাকে কোনো সিট দেবে না যেখানে তাদের ভালো ক্যান্ডিডেট আছে। আমরা বলেছি যদি আপনাদের ক্যান্ডিডেট থেকে আমাদের ক্যান্ডিডেট ভালো হয় আপনি আমাদের ক্যান্ডিডেটকে এটা কনসিডার করবেন। সুতরাং এখানে আমাদেরকে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাটা নিরসন করতে হবে। শিগগিরই আসন সমঝোতা হবে বলে জানিয়েছেন যুগপৎ আন্দোলনে অংশ নেয়া দলের নেতারা। নিজস্ব প্রতীকে ভোট করলেও কোনো সমস্যা হবে না বলে মনে করছেন তারা। ধরেন যেমন আমার প্রতীক হলো কেতলি, এবার আমি মানুষকে বোঝাতে পারবো এটা যে কেতলি হলো ধানের শীষেরই বিকল্প, এরকম নিয়ম হয়েছে বলে আমি মনে করি এটা মানুষ বুঝবে। মানুষ এই কারণে রাগ করে অন্য মার্কাতে ভোট দেবে ধানের শীষের বিরুদ্ধে, তা আমার মনে হয় না। জোটের শরিকদের বাইরে দলের বাকি প্রার্থীদের আসন শিগগিরই চূড়ান্ত করার আভাস দিয়েছে বিএনপি। যারা মনোনয়ন পাননি দল তাদের যথাযথ দায়িত্ব সম্মান দেবে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করায় উচ্ছ্বসিত প্রার্থী এবং সমর্থকেরা। পছন্দের প্রার্থী মনোনয়ন পাওয়ায় জেলায় জেলায় চলছে আনন্দ আর উল্লাস। মাঠে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন প্রার্থীরা। এদিকে কোথাও কোথাও দেখা গেছে অসন্তোষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আগামী নির্বাচনে বিএনপি মনোনীত 237 প্রার্থীর নাম ঘোষণার পর থেকে জেলায় জেলায় বইছে সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস। সকাল থেকেই ভোটারদের সাথে কুশল বিনিময়ও করছেন প্রার্থীরা। পছন্দের প্রার্থী পেয়ে খুশি সমর্থকরাও। বগুড়া 7 আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বগুড়া 6 আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় প্রার্থী হওয়ায় উচ্ছ্বসিত বগুড়ার সাধারণ মানুষ সহ দলীয় নেতাকর্মীরা। বগুড়া 1 আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া 3 আসনে আব্দুল মুহিত তালুকদার, বগুড়া 4 আসনে মোশাররফ হোসেন, বগুড়া 5 আসনে জিএম সিরাজের নাম ঘোষণা করায় আনন্দে সমর্থকরা। বেগম খালেদা জিয়ার পক্ষে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাব, প্রত্যেকটা ভোটারের কাছে যাব। জনাব তারেক রহমান বগুড়া 6 সদর
ভিতর থেকে নির্বাচন করার সম্মতি দিয়েছেন। সেজন্য আমরা বগুড়াবাসী আনন্দিত, গর্বিত। দিনাজপুর সদর ৩ আসনে বেগম খালেদা জিয়াকে নমিনেশন দেয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এছাড়া দিনাজপুর ৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন সহ ৫ জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখান থেকে নির্বাচন করে, তাহলে আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে সবাই একসঙ্গে কাজ করব। প্রার্থীর নাম ঘোষণায় আনন্দিত চট্টগ্রাম ৭ এবং চট্টগ্রাম ১৬ আসনের প্রার্থী ও নেতাকর্মীরা। আমরা ধানের শীষের প্রার্থী হিসেবে ওনাকে বিপুল ভোটে জয়লাভ করব। তার আস্থার যে প্রতীক আমাদের উপর রেখেছেন, আমরা বিজয় অর্জন করার জন্য আমরা সমগ্র সচেষ্ট থাকবো। সাধারণ জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমি এই আসনটি ধানের শীষের পক্ষে বিজয় ছিনিয়ে আনতে পারবো। এদিকে খুলনা ৪ আসনে ধানের শীষের প্রার্থিতা পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। নাম ঘোষণার পরেই দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এছাড়া খুলনা ৩ আসন থেকে রকিবুল ইসলাম বকুলের নাম ঘোষণা হয়েছে। খুলনা ৪ নির্বাচনী এলাকা, আবার এই মাতৃভূমির উৎসাহ থেকে আমরা নির্বাচনী যাত্রা শুরু করলাম। আগামী নির্বাচনে আলাদা ইসলাম বকুল ভাইকে আমরা বিপুল ভোটে বিজয়ী করে ইনশাআল্লাহ ধানের শীষ টাইগার মানকে উপহার দেব। সাভারে ঢাকা ১৯ আসন থেকে কেন্দ্রীয় প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা ২ আসনে আমানুল্লাহ আমান, ঢাকা ১৪ আসনে সানজিদা সালাম তুলিকে দলীয় মনোনয়ন দেয়ায় বইছে খুশির জোয়ার। এদিকে বিএনপির প্রত্যাশিত মনোনয়ন না পেয়ে সংঘর্ষে জড়িয়েছেন সমর্থকরা। নড়াইলের মাগুরা ২ আসনে বিএনপির নিতাই রায় চৌধুরী ও রবিউল ইসলাম নয়নের সমর্থকদের মধ্যকার সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ১৫ জন। সাতক্ষীরা, আশাশুনি, কালীগঞ্জ আসনে বিক্ষোভ করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমের সমর্থকরা। এছাড়া মেহেরপুর ২ আসনে মনোনয়ন ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় গাংনী উপজেলা শহর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অনিবার্য কারণে মাদারীপুর ১ আসনে দলীয় প্রার্থীর মনোনয়ন স্থগিত করল বিএনপি। আসনটি শিবচর উপজেলা নিয়ে মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সোমবার ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি, আর ওই তালিকায় মাদারীপুর ১ আসনে কামাল জামান মোল্লাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে যারা অগ্রণী ভূমিকা রাখতে পারবেন তাদের নিয়েই ঘোষিত হয়েছে দলটির প্রার্থী তালিকা। এতে নবীন প্রার্থীদের যেমন প্রাধান্য রয়েছে, তেমনি রয়েছেন দীর্ঘদিনের পরীক্ষিত রাজনীতিবিদ। রাখা হয়নি মৌসুমী রাজনীতিবিদ, বিত্তবান ব্যবসায়ী বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আবার বাদ পড়েছেন অনেক হেভিওয়েট প্রার্থীও। নানা জল্পনা কল্পনার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩টি আসনে, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন একটি আসনে। তালিকায় ৮১ আসনে এমন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে যারা প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন। ছাত্রদল, যুবদল সহ অঙ্গ সংগঠনের অনেক ত্যাগী নেতা তালিকায় স্থান পেয়েছেন, আবার অনেকে প্রার্থী হতে চাইলেও সে আশা পূরণ হয়নি। নবীনদের সঙ্গে প্রবীণের মিশেলে সারা দেশে দলীয় প্রার্থীরা লড়বেন ধানের শীষ প্রতীকে। তালিকায় রয়েছেন ৯ জন স্থায়ী কমিটির সদস্য, এছাড়া ১৮ জন ভাইস চেয়ারম্যান এবং ৩ জন যুগ্ম মহাসচিব। বেগম জিয়া সহ ধানের শীষ প্রতীকে সরাসরি নির্বাচনে লড়বেন ১০ নারী নেত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুঃসময়ে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদেরকেই প্রাধান্য দেয়া হয়েছে নির্বাচনের জন্য। ৩১ দফাকে বাস্তবায়ন করতে পারে এমন হয়তো বা একটি এমপিদের গ্রুপ দরকার। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান যদি উনি প্রধানমন্ত্রী হন, সেদিকে সম্ভবত উনি নজর দিয়েছেন যে এমন লোককে তুলে আনা যারা ৩১ দফার ভিত্তিতে নতুন রাষ্ট্র বিনির্মাণে কাজ করতে পারে। ডেডিকেশন, জনপ্রিয়তা এবং সাংগঠনিক যে নেটওয়ার্ক যেটা লাগবে নির্বাচনের জন্য, 3টাকে প্রায়োরিটি দিয়ে নির্বাচনের প্রার্থীতা ঠিক করা হয়েছে। জেসমিন তুলির মতো যারা বিএনপির প্ল্যাটফর্মের বাইরে গিয়েও
কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছে তারাও প্রার্থিতা পেয়েছে, বিএনপি তাদের জন্য স্পেস করে দিয়েছে। বিগত নির্বাচনে রাজনীতিবিদদের বদলে অনেক ব্যবসায়ী আর সাবেক আমলা অথবা শোবিজ জগতের বড় তারকাদের প্রার্থী হতে দেখা গেছে। বিএনপির প্রার্থী তালিকায় সেই প্রবণতা নেই। রাজনীতির মাঠে যারা সক্রিয় ছিলেন তাদেরকেই যোগ্য মনে করেছে দলের হাইকমান্ড। আমরা দেখেছিলাম রাজনীতি করার কাজটা রাজনীতি নেতাদের বাইরে চলে গেছিল, ব্যবসায়ীদের হাতে চলে গেছিল, আমলাদের হাতে চলে গেছিল। এটা কিন্তু প্রফেশনাল রাজনীতিবিদদের মানে পেশাদার রাজনীতিবিদদের বিজয়। রাজনীতিবিদদের হাতে রাজনীতি ফিরে যাওয়ার জন্য আমরা সবসময় বলছিলাম, সেটি নিশ্চিত হলো। জনগণের জন্য সংযোগটা রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। রাজনীতিবিদদেরকে নমিনেশন দিলে সেই সংযোগটা আরো বাড়ে, মানুষের একটা আশ্রয়স্থল তৈরি হয়। তবে ঘোষিত তালিকায় স্থান হয়নি দলের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। তাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। দলের প্রয়োজনে যাদের তালিকায় রাখা হয়নি তাদের পরবর্তীতে মূল্যায়ন করা হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে এনসিপি সহ 3টি দল। বাকি 2টি দল হলো বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। মঙ্গলবার দুপুরে ইসি সচিবালয়ে এই কথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। আইন অনুযায়ী আগামীকালই দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি। সচিব বলেন, গণবিজ্ঞপ্তির পর কারো কোনো আপত্তি না থাকলে 12ই নভেম্বরের পর দলগুলোর নিবন্ধনের গেজেট প্রকাশ করবে ইসি। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এই 3টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এটা এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। যদি কোনো সমস্যা যদি না থাকে তাহলে 14 তারিখ 15 তারিখের ভিতরে হয়ে যাবে। জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। গতকাল মধ্যরাতে এই অধ্যাদেশ জারি করা হয়। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন পায়। এরপর জোটের প্রতীক সংশ্লিষ্ট সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তোলে। আর শেষ পর্যন্ত ওই বিধান রেখেই অধ্যাদেশ জারি হয়। আসছে নির্বাচনে পুলিশ বাহিনী যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য পুলিশ কমিশন করছে সরকার। শিগগিরই এ নিয়ে অধ্যাদেশ জারি হবে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে কোর কমিটির বৈঠকে এই কথা বলেন তিনি এবং একই সাথে তিনি বলেন, নির্বাচনে রাজনৈতিক দলের হয়ে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নির্বাচনের সময়ও সেনাবাহিনী এখনকার মতো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকবে বলেও জানিয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পথে দেশ। নির্বাচন কমিশন ব্যস্ত এর প্রস্তুতি নিয়ে। ডিসেম্বরের শুরুতেই হবে তফসিল, তাই নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা সরকারের। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের আলোচনায়ও আসে এই প্রসঙ্গ। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের প্রতি আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। যদি কেউ কোনো জড়িত থাকে তারে আইনের আওতায় নিয়ে আসা হবে। উপদেষ্টা জানান, শিগগিরই আলাদা পুলিশ কমিশন অধ্যাদেশ জারি করবে সরকার। ফলে নির্বাচনে স্বাধীনভাবে কাজ করতে সমস্যা হবে না পুলিশ বাহিনীর। এই পুলিশ কমিশনের ব্যাপারে এখানে আলোচনা হয়, বাট পুলিশ কমিশন আল্লাহ দিলে হয়ে যাবে। এই যেটা হচ্ছে ওইটা পুরাটা বের হওয়ার পর আপনাদের আমরা বলে দিব। আগে হয়ে লোক তারপরে কি সুবিধা হবে সেসব বলবো। না না না, আমি তখন ওইটা হওয়ার আগে আমি এটা কিভাবে বলবো। সেনাবাহিনীর বর্তমান ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নির্বাচনের সময়ও থাকবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর সদস্যদের সাথে সশস্ত্র বাহিনীও কাজ করবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেট পাওয়ার এখনই আছে, নির্বাচনের সময় তো নির্বাচনের সময় বন্ধ হবে কেন? আমরা কি বন্ধ করছি নাকি? শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য জরুরি মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর
শফিকুর রহমান বলেন, নির্বাচনের জন্য কয়েকদিনের মধ্যেই প্রার্থী চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। ভোরে ওমরা পালন এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনের কাছে প্রবাসীদের ভোটাধিকার রেজিস্ট্রেশনে আরও 15 দিন সময় বাড়ানোর দাবি জানান তিনি। আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মত বিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি। সরকার নির্দিষ্ট দুটি দলের উপর ভর করে টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। উদ্বেগ জানিয়ে তিনি বলেছেন, এই দুটি দলকে জেতাতে অন্তর্বর্তী সরকার যে কোনো পদক্ষেপ নিতে পারে। এদিকে মনোনয়ন পাওয়া বিএনপি নেতাদের পক্ষে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা 16 আসনের দলের মনোনীত প্রার্থী আমিনুল হক। মঙ্গলবার আলাদা দুটি আয়োজনে এসব কথা বলেন তারা। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় খোকার ছেলে ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার বাবার মৃত্যুর জন্য দায়ী করেন পতিত সরকারকে। আমার বাবার স্মৃতির প্রতি স্মরণ রেখে আমাকে ঢাকা 6 থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছেন। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটা দলকে প্রতীক দেওয়ার মাধ্যমে প্রমাণ হয় সরকারের নিজস্ব ক্ষমতা নেই। ঢাকা 8 আসনে ধানের শীষের মনোনয়ন পাওয়া এই বিএনপি নেতা জানান, যারা বিভক্তির রাজনীতি করে আওয়ামী লীগ সমর্থকদের ভোট তাদের পক্ষে যাবে না। তাদের কার্যক্রম স্পষ্টতই বোঝা যায় যে তাদের নিজস্ব কোনো শক্তি তাদের নাই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে। এর আগে মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী ক্রীড়া দলকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন ঢাকা 16 আসনে বিএনপির মনোনয়ন পাওয়া আমিনুল হক। দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। আমাদের একটি লক্ষ্য, এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতা কর্মী সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব। দীর্ঘদিন ভোট বঞ্চিত জনগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানের মধ্য দিয়ে বিপ্লব ঘটাবে বলে প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা প্রত্যেকটি সমাজ গড়ার জন্য এগিয়ে যাব। ফজলুর রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। বিএনপির মনোনয়ন ঘোষণার পর বঞ্চিতদের অনুসারীরা কিছু জায়গায় ভাঙচুর করলেও সহিংসতা আগের তুলনায় অনেক কম হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় এই কথা বলেন তিনি। বিপরীতে মাত্র 5-6 দিন জায়গা হয়েছে, এটা তো আজকে বরঞ্চ আমি তো বলছি অনেক কম হয়েছে। মানুষ গত 20 বছরে নির্বাচন করতে পারে না, এতদিন পরে নির্বাচন করতে যাচ্ছে। সকলের উৎসাহ উদ্দীপনা বেশি, মনোনয়ন প্রার্থীও অনেক বেশি। তো এই কিছুটা 5-6 জায়গাতে হওয়াটা অস্বাভাবিক কিছু না। বিএনপি বা জামায়াত নয়, সংস্কারে বিশ্বাসী দলের পাশে থাকবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এক আলোচনা সভায় এক মতামত ব্যক্ত অনুষ্ঠানে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এসব কথা বলেছেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তারা হলো অলরেডি মহড়া শুরু করেছেন। এটা তো আসলে এবার মনে হয় নির্বাচন কমিশনের যে আরপিও, সে আরপিওতে বলা হয়েছে প্রতি ভোটার হলো 10 টাকা করে খরচের, কিন্তু হলো এরা আগেই ইলেকশনের আগে হলো সব টাকা খরচ করে দিচ্ছে। ইলেকশনের দিন মনে হয় 25 লাখ টাকা খরচ করবে, যেটা হলো ম্যাক্সিমাম জায়গাটা। তো সংস্কার আসলে বিএনপি দিয়ে কতটুকু বাস্তবায়ন হবে সেটা আমরা এখনো সন্দিহান। রাজধানীর শাহজাহানপুরের একটি বাসা থেকে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে দাম্পত্য কলহের জেরেই স্বামীর হাতে খুন হয়ে থাকতে পারেন গার্মেন্টস কর্মী সুরভি। তার স্বামী পলাতক আশিকুরকে খুঁজছে পুলিশ। তাদের 4 বছরের একটি সন্তান রয়েছে।
স্বামী আশিকুর রহমান মোল্লা ও স্ত্রী সুরভি আক্তার মাহফুজার রঙিন এ ছবি এখন কেবলই সাদা কালো। মাত্র 4 বছর বয়সী সন্তান মেহেদি হাসান অকালেই হারিয়ে ফেলল তার মমতাময়ী মাকে। শিশু মেহেদির মাকে নির্মমভাবে হত্যা করে বস্তাবন্দি করে ফেলে রাখা হয় শাহজাহানপুরের বক্সিবাগের ভাড়া বাসায়। পুলিশ যা উদ্ধার করে সোমবার রাতে। হত্যার অভিযোগের তীর খুন হওয়া গার্মেন্টস কর্মী সুরভির স্বামী আশিকুর রহমান মোল্লার দিকেই। রক্ত বের হচ্ছে, ঠিক আছে, এরকম কিছু একটা খাওয়াইছে হয়তো, বা এটা হচ্ছে পুলিশের ধারণা যে কিছু একটা খাওয়াইছে অথবা বালিশ চাপা দিছে, বালিশ চাপা দিয়ে আর কি মেরে ফেলছে। হঠাৎ করে একদিন ওর কাছে ফোন যায় ওদের কাছে বাসায় যে ভাইয়া আমার মারধর করতেছে, ওর শ্বশুর শাশুড়ি এবং তার শ্বশুর ফ্যামিলি সবাই ওদের মারধর করছে। এই ব্যাপারটা টোটাল তাদের ফ্যামিলির লোকজনই গুরুত্ব দিত না, এমন মারমুখী আচরণ করতো, তারা এমন লাঠিয়াল বাহিনী, এই যে আমার চাস্তু ভাই কয়েকদিন আগে গেছে তাদেরকে মাইরা একবার বাইন্ধা রাখছে। এ ঘটনায় শাহজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন সুরভির বাবা নুরুল হক খান। জানা গেছে প্রেমের সম্পর্ক করে বিয়ে করায় পরিবারের সঙ্গে সুরভির যোগাযোগ ছিল না দীর্ঘদিন। অন্যদিকে প্রায় হতো দাম্পত্য কলহ। পরিচিত ছিল। পুলিশ বলছে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে স্বামী আশিকুর রহমান মোল্লা। তাকে ধরতে চলছে জোর অভিযান। আমরা এখন আটক করতে পারি না, তবে তদন্ত চলছে এবং আমরা খুবই সবাই মিলে আমাদের সিনিয়র অফিসার সহ আমরা সবাই চেষ্টা করছি আর কি, খুব শীঘ্রই হয়তো এটা সম্ভব হবে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে সুরভির ময়নাতদন্ত শেষে দাফনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজের মর্গে সুরভির মরদেহের ময়নাতদন্ত শেষে দাফনের জন্য নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিয়ায়। অন্যদিকে 4 বছরের সন্তান মেহেদিকে দাদার বাড়ির লোকজন লুকিয়ে রাখায় তার মায়ের মুখ শেষবারের মতো হয়তো দেখবে না সে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। গত 14 বছরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নেওয়া বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হয়েছে প্রায় 2111 কোটি টাকা, এমন তথ্য দিচ্ছে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি। মঙ্গলবার এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে প্রকল্পগুলো অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা হস্তক্ষেপ করতেন। প্রতিবেদনে বিগত 14 বছরের দুর্নীতি একটি চিত্র তুলে ধরেছে টিআইবি। দেখা গেছে বিভিন্ন প্রকল্প অনুমোদনে কেবল ঘুষ বাণিজ্যই হয়েছে 175 কোটি টাকার। ভোটের ঠিক আগ মুহূর্তে জমে উঠেছে নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের লড়াই। সাবেক ডেমোক্রেট গভর্নর অ্যান্ড্রু কুমোর পক্ষে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিপক্ষ জোহরান মামদানিকে দিয়েছেন ফেডারেল ফান্ড বন্ধের হুমকি। ট্রাম্পের এমন নজিরবিহীন হস্তক্ষেপ আর মামদানির পাল্টা করা জবাবে শহর জুড়ে বিরাজ করছে তুমুল উত্তেজনা। নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ডেমোক্রেট অ্যান্ড্রু কুওমোকে সমর্থন দিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন ডোনাল্ড ট্রাম্প। মেয়র প্রার্থী জোহরান মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে তাকে পরাজিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কুওমোকে পছন্দ না করলেও তাকে ভোট দেয়া ছাড়া আর কোনো উপায় নেই। শুধু তাই নয়, নিজ দলের প্রার্থী কার্টিস সিলভাকে ভোট দেওয়াকেও মামদানিকে জেতানোর শামিল বলে মন্তব্য করেন ট্রাম্প। আমি কুওমোর ভক্ত নই, কিন্তু যদি একজন খারাপ ডেমোক্রেট এবং একজন কমিউনিস্টের মধ্যে একজনকে বেছে নিতে হয়, সত্যি বলতে আমি সবসময় খারাপ ডেমোক্রেট বেছে নেব। সমর্থনের পাশাপাশি ট্রুথ সোশ্যালে দিয়েছেন সরাসরি হুমকিও। ট্রাম্প পরিষ্কার জানিয়ে দেন, মামদানি মেয়র হলে নিউ ইয়র্কের জন্য কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করে দেওয়া হবে। ট্রাম্পের এমন অবস্থানে কড়া জবাব দিয়েছেন জোহরান মামদানি। তার অভিযোগ, ট্রাম্প এমন একজন মেয়র চান যিনি নগরবাসীর বদলে তার স্বার্থ রক্ষা করবেন। আমি এই হুমকিকে হুমকি হিসেবেই দেখছি, আইন হিসেবে নয়। যারা এ ধরনের হুমকি দেয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। আমাদের নিজেদের বুলি বা স্বৈরশাসক হওয়ার দরকার নেই। তুমুল এই উত্তেজনার মধ্যেই মঙ্গলবার অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ভোট গ্রহণ, যেখানে জনমত জরিপে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী মামদানি। নিবির আমিন, নিউজ 24। দর্শক, এবারে খেলার খবর। দফায় দফায় সময় পরিবর্তন করে রাত 9টায় বসতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলের মিটিং। আর এই সভায় চূড়ান্ত হতে পারে দলগুলোর নতুন মালিকানা, ভেন্যু এবং প্লেয়ার ড্রাফটের বিষয়। বিপিএল পরিচালনার দায়িত্বের আগে বুঝে পেয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি
আইএমজি। ইতিমধ্যে প্রায় নিশ্চিত হয়ে গেছে 6 দল নিয়েই বসবে এবারের বিপিএলের আসর। 2 বারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অংশ না নিলেও বরিশাল বিভাগ থেকে ভিন্ন একটি নামে একটি দল থাকবে, আর খুলনা টাইগার্সও বিপিএলে থাকছে না। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সঙ্গে ছিলেন যারা, এতক্ষণ ধন্যবাদ সবাইকে।